আসসালামু আলাইকুম। নবম পে স্কেলে বেশ কিছু প্রস্তাব এসেছে, তার মধ্যে অন্যতম প্রস্তাব হচ্ছে 1:4 অনুপাতে বেতন নির্ধারণ, অর্থাৎ সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ এবং সর্বোচ্চ বেতনের যে নতুন প্রস্তাব এসেছে সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে অনুপাত 1:4 নির্ধারণ এবং ঝুঁকি ভাতা চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি। তো আজকে সচিবালয় সরকারি গাড়ি চালক সমিতি তারা জাতীয় বেতন কমিশনের সাথে বৈঠক করেছে, প্রতিনিধি সভা করেছে। সেখান থেকে তাদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে যে 1:4 অনুপাতে বেতন নির্ধারণ। এবং আজকে সচিবালয় বেশ বড়সড় বিক্ষোভ মিছিল হয়েছে 1:4 এর দাবিতে, অর্থাৎ সর্বনিম্ন 35,000 টাকা বেতনের দাবিতে। তো সেটা আজকে 26 অক্টোবর সচিবালয় পে কমিশনের সাথে মতবিনিময় সভা সংগঠন করে সংগঠনের নেতারা। তারা বলে প্রথম গ্রেডে 78,000 টাকা থেকে 1,40,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 66,000 টাকা থেকে 1,25,000 টাকা, ষষ্ঠ সপ্তম গ্রেড একভূত করে ষষ্ঠ গ্রেডে 75,000 টাকা দাবি, অষ্টম ও নবম গ্রেড একভূত করে সপ্তম গ্রেডে 70,000 টাকা, 11, 12 এবং 13 গ্রেডকে একসাথে করে নবম গ্রেডে বেতন 60,000 টাকার দাবি জানানো হয়েছে। এছাড়া 14 ও 15, 16তম গ্রেডকে একসাথে গ্রেড করে দশম গ্রেডে রূপান্তর করতে হবে এবং সেটার বেতন স্কেল ধরতে হবে 50,000 টাকা। তারা উল্লেখ করে গাড়ি চালানো একটি ঝুঁকিপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও তারা ঝুঁকি ভাতা পাচ্ছে না, অর্থাৎ যারা গাড়ি চালক হিসেবে দায়িত্বে আছে বিভিন্ন সরকারি অধিদপ্তর প্রতিষ্ঠান সচিবালয় সহ তারা ঝুঁকি ভাতা পাচ্ছে না। তো সেই ঝুঁকি ভাতা তারা নিতে চায় এবং 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণার পূর্বে হালকা লাইসেন্সধারী একজন গাড়ি চালক 16তম গ্রেডে যোগদান করত। পরে বিআরটিএ পরীক্ষায় পাশ করা সাপেক্ষে হেভি স্কেল পে 15তম গ্রেডে যাওয়ার সুযোগ ছিল। তবে 2015 সালের অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে তা বন্ধ হয়ে যায়। সরকারি গাড়ি চালক পদটি ব্লক পোস্ট হওয়ার কারণে টাইম স্কেল সিলেকশন গ্রেড ছাড়া পরিবর্তন হয় না, তাই সরকারি গাড়ি চালকদের হেভি স্কেল সহ সব ব্লক পোস্টে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল প্রয়োজন আছে। তো তারা যে আরো বলে যে পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মাথাপিছু গড় আয় অনেক বেশি, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই বেতন বৈষম্য দূর করতে হবে। 20টির পরিবর্তে 12টি গ্রেড এর দাবি তারা জানিয়েছে এবং বেতন অনুপাত 1:4 খুবই জরুরি। এবং এছাড়া বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত, টিফিন, ধোলাই ভাতা সময় উপযোগী করার প্রয়োজন। বিশেষ করে যে সকল গাড়ি চালক আছে সরকারি অধিদপ্তরে তাদের ঝুঁকি ভাতা দেওয়ার দাবি উঠেছে, জোর দাবি। এটা যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত থাকে তারা এই ধরনের ঝুঁকি ভাতা পেয়ে থাকে। বিশেষ করে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার তারা তো অলরেডি ঝুঁকি ভাতা পেয়েই থাকে, অর্থাৎ পাচ্ছেই, বহুদিন ধরেই পাচ্ছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন, মাদক দ্রব্য অধিদপ্তরে যারা কাজ করে থাকে বা ফায়ার সার্ভিসে যারা কাজ করে থাকে তারা অলরেডি ঝুঁকি ভাতার আওতায় আছে। এছাড়াও সরকারের এমন কিছু পোস্ট আছে, যেমন বিদ্যুৎ বিভাগে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে যারা বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করে থাকে। এছাড়া কম্পিউটার সার্ভার রিলেটেড অনেক পোস্ট আছে, তারা সার্ভার রিলেটেড বৈদ্যুতিক সরঞ্জামের সাথে এই ধরনের কাজ করে থাকে, তাদেরও ঝুঁকি ভাতা দেওয়ার প্রয়োজন আছে। এবং বিশেষ করে গাড়ি চালকদের অবশ্যই ঝুঁকি ভাতার প্রয়োজন আছে, কারণ গাড়ি চালানো এটা অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ কাজ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটেই, সবসময় ঘটেই থাকে এই ধরনের দুর্ঘটনা। তো সেখানেও একটা বড় সড়ো ঝুঁকি থেকে থাকে। তো এই ঝুঁকি ভাতাটা আসলে সবার ক্ষেত্রেই বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে কারা আসলে ঝুঁকি নিয়ে আসলে তারা অফিস করতেছে, ঝুঁকি নিয়ে কাজ করতেছে, সেটা বিচার করতে হবে এই নবম পে স্কেলে এবং ঝুঁকি ভাতা সবাইকে দিতে হবে। তো নবম পে স্কেলের যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সকলের সাথে মতবাদ নেওয়া, অর্থাৎ সকলের মতামত নেওয়া। এইটা খুবই গুরুত্বপূর্ণ। 2015 সাল থেকে শুরু করে এর আগে যত পে স্কেল হয়েছে, কোনো পে স্কেলের পে কমিশন সভাপতি সদস্যরা তারা কখনোই কাউরের মতামত নেননি। তো এইবারের যে নবম পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে
সেখানে প্রায় 1.5 শতাধিক সংগঠনের সাথে মত বিনিময় করেছে কমিশন এবং সামনে আরও বেশ মত বিনিময় করবে। এবং সবচাইতে বড় কথা, সাধারণ মানুষের মত এখানে নেওয়া হয়েছে, অর্থাৎ অনলাইন জরিপের মাধ্যমে সাধারণ মানুষের যে মতামত সেটাও নেওয়া হয়েছে এবং সকল সংগঠনের মতামত নেওয়া হয়েছে। এরপরে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে কমিশন যে কি ধরনের বেতন স্কেল আসলে দেওয়া যেতে পারে। অবশ্যই সেটা বাংলাদেশের অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে একটা ভারসাম্যপূর্ণ জাতীয় বেতন কমিশন বা বেতন স্কেল যেটাই হোক সেটা তারা প্রকাশ করবে বা রিপোর্টটা দিবে সরকারের কাছে। এবং পে স্কেল কবে ঘোষণা হবে এটা এখন সবচাইতে বড় একটা প্রশ্ন। তো এখানে যে জিনিসটা হচ্ছে, বিভিন্ন সংগঠন তারা 1 সপ্তাহ বেশি ধরে তাদের যে মতামত দিচ্ছে এবং 1:4 সর্বনিম্ন 35,000 টাকা বেতনের দাবি অলরেডি চলতেছে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন তারা 3 সংগঠনের 40,000 টাকা এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ 36,000 টাকা সর্বনিম্ন দাবি করেছে। তো এই জিনিসটা 11 থেকে 20 গ্রেডের যে সকল সদস্য আছে এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। 11 থেকে 20 গ্রেড যারা আছে তারা 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী, তাদের বেতনটা সবচাইতে কম। সচিবদের উপর লেভেলে তাদের পদোন্নতি আছে, বেতন কম হলেও কিছুদিন পরে তাদের পদোন্নতি হয়ে বেতন অটোমেটিক বেড়ে যাবে। তো এটা সকলেই জানে। বাট 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের কোনো পদোন্নতি নাই, তারা সিলেকশন গ্রেড টাইম স্কেলের উপরে নির্ভরশীল। সেটা তো বর্তমানে বন্ধই আছে, সেটা তো অবশ্যই চালু করতে হবে এবং তাদের বেসিকটা অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং অন্যান্য ভাতা যেগুলো আছে সেগুলো বৃদ্ধি না করলে আসলে 3য় এবং 4র্থ শ্রেণীর যে সকল কর্মচারী আছে তাদের জীবন যাপন করা খুবই কষ্টসাধ্য। এবং পে কমিশনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারকে চালানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটার ব্যবস্থা এই বেতন স্কেল অর্থাৎ নবম পে স্কেলে করতে হবে। সেটার জন্যই কমিশন মূলত কাজ করবে। বর্তমান যে প্রেক্ষাপট, মূল্যস্ফীতি, বাজার দর সব বিচার বিশ্লেষণ করে একটা সুন্দর রিপোর্ট প্রদান করবে সরকারের কাছে। তো যুগান্তর সহ কালের কণ্ঠ বেশ কিছু পত্রিকা গতকালকে একটি নিউজ করেছে যে সরকার আসলে এত টাকা কোথায় পাবে। এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যে ডাবল হবে বা তাদেরকে যে বেতন বৃদ্ধি করা হচ্ছে, এটা তো একটা বড় একটা অ্যামাউন্ট আসতেছে। তো এই টাকাটা আসলে সরকার কিভাবে মেটাবে, এটার জন্য সরকারের একটা সবচাইতে প্ল্যান, সেটা হচ্ছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে আয়করের আওতায় আনা, অর্থাৎ ট্যাক্সের আওতায় আনা। যেটা বর্তমানে কিছু সংখ্যক কর্মচারী আছে যাদের আসলে যে বেতন তারা পেয়ে থাকে সেই বেতন অনুপাতে তাদের কোনো ট্যাক্স হয় না। ঠিক আছে, ট্যাক্সের যে সিলিং আছে 3,50,000 টাকা বছরে, তো সেটা অনুপাতে তাদের ট্যাক্সই হয় না। মানে সেই পরিমাণ বেতন তারা বছরে পায়নি না। 3,50,000 টাকা একজন 4র্থ শ্রেণী কর্মচারী বছরেই পায় না, কোনোদিনও পায় না। ঠিক আছে, সে পেনশনে গেলেও এই টাকা তার হয় না। তো এইটা বিচার বিশ্লেষণ করে সর্বনিম্ন 35,000 টাকা দাবি অবশ্যই যৌক্তিক। এটা যদি সরকার এদিকেও যায় যে সকল কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হবে, তাহলেও তাকে 26 থেকে 27,000 টাকা বেসিক শুরু করাইতে হবে তার দিয়ে। অর্থাৎ 26 থেকে 27,000 টাকা তার বেসিক যদি শুরু না হয় তাহলে সরকার বড় একটা রাজস্ব থেকে বঞ্চিত হবে। অলরেডি এ ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী আছে যারা ট্যাক্স দেয় না, মানে তাদের ট্যাক্স আওতায় তারা আসে না। ট্যাক্স দিবে কি, তাদের ট্যাক্সের আওতায় আনতে গেলে তাদের বেতন তো বাড়াইতে হবে। তো বেতনই যেহেতু কম, সে ট্যাক্সের আওতায় আসে না। তো তাদের কাছ থেকে ট্যাক্স নিতে হলে অবশ্যই তাদের বেসিক এবং বেতন ভাতা বাড়াইতে হবে। বিশেষ করে বেসিকটা, ভাতার উপরে আসলে কোনো ট্যাক্স হয় না, বেতনের যে বেসিক আছে সেটার উপরেই মূলত ট্যাক্স নির্ধারিত হয়ে থাকে। তো সেই বেসিকটা অবশ্যই বাড়াইতে হবে। অর্থাৎ 26 থেকে 26 থেকে 27,000 টাকার উপরে বেসিক হইতে হবে একজন 4র্থ শ্রেণী কর্মচারী। 4র্থ শ্রেণী কর্মচারীর স্টার্টিং বেসিক হইতে হবে 26 থেকে 27,000 টাকার উপরে। তাহলেই সরকার ওই 4র্থ শ্রেণী কর্মচারীর বা 20 গ্রেডে যে আছে, বা যদি গ্রেডটা যদি নাও ভাঙে 20টা গ্রেডও থাকে, বা সর্বশেষ গ্রেড হিসাবে যদি ধরা হয়, তার কাছ থেকে সরকার ট্যাক্স নিতে পারবে। সর্বনিম্ন ট্যাক্স 5% থেকে শুরু করে 10%, 15%, 20% পর্যন্ত, তারও বেশি ট্যাক্স নির্ধারিত হয়ে থাকে। তো 5% ট্যাক্সও ওই 4র্থ শ্রেণী কর্মচারীর কাছ থেকে নিতে হলে তাকে 26,000 টাকা বা 27,000 টাকার উপরে তার বেসিক
দিতে হবে, দিলেই তখন সে সরকারকে ট্যাক্স দিতে পারবে। এবং ট্যাক্সের সিস্টেমটা সরকার এমন করবে যে আপনাকে বাধ্যতামূলক ট্যাক্স দিতে হবে, অর্থাৎ ট্যাক্সের টাকা কেটে নিয়েই যাতে আপনার বেতন হয়। যেহেতু এখন বর্তমানে আইবাসে বেতন হচ্ছে, অনলাইনে বেতন হচ্ছে, তো আপনি সরকার ইচ্ছা করলে আপনার কাছ থেকে টাকা টাকা কেটে নিয়ে আপনার যে অর্থ, বেতনের যে অর্থ সেটা আপনাকে দিবে, এবং একটা বছর শেষে আপনাকে ট্যাক্সের যে সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র সেটা আপনাকে দিয়ে দিবে। এটা একটা ভালো সিস্টেম হতে পারে। এক্ষেত্রে যারা নতুন করে, বিশেষ করে অনেক আছে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অনেক কর্মচারী আছে যারা ট্যাক্সের বিষয়টা আসলে বুঝেই না, কিভাবে সাবমিট করতে হয়, অনলাইনে কিভাবে রিটার্ন দাখিল করতে হয়, এই জিনিসগুলো তারা বুঝেই না। বা তাদের টিন সার্টিফিকেট কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, টিন সার্টিফিকেট দিয়ে কিভাবে ই রিটার্ন জমা করতে হবে, এই জিনিসগুলো অনেকেই বুঝে না। তো এটা থেকে হ্যারাসমেন্ট হওয়া থেকে বন্ধ করার জন্য ওই ট্যাক্সের টাকা কেটে নিয়ে, বছরে যেহেতু একবারই ট্যাক্সের টাকা কেটে নেয়, একটা নির্দিষ্ট মাস বলে দিবে যে এই মাসে ট্যাক্সের টাকা কেটে নিবে, যার যেভাবে বেতন হচ্ছে অর্থাৎ বেসিক হচ্ছে সেই বেসিক অনুপাতে ট্যাক্সের টাকা অটোমেটিক ওই মাসে কেটে আপনার আইবাসে অনলাইনে বেতন হয়ে যাবে। তো সরকার এরকম কিছু প্ল্যান করতেছে, এবং নবম পে কমিশনে বেশ কিছু নতুন কোনো বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো কমিশন সেই বিষয়গুলো নিয়ে কমিশন মূলত কাজ করতেছে। এবং খুব শিগগিরই ডিসেম্বরের ভেতরে একটা প্রতিবেদন আসবে। ডিসেম্বরের ভেতরে অবশ্যই একটা দাবি আছে যে গেজেট প্রকাশ করে জানুয়ারি 2026 থেকে কার্যকর করা। তবে সরকার সেক্ষেত্রে 26 জানুয়ারি 2026 না হলেও মার্চ এপ্রিলের মধ্যে যাতে বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিতে পারে সেটার জন্য সরকার কাজ করবে। এবং ডিসেম্বর মাসে একটি সংশোধিত বাজেট আসবে, সেখানে কিভাবে সামনের বছরগুলোতে এই সকল কর্মচারীদের বেতন বৃদ্ধি করা যায়, দেওয়া যায়, সেই টাকার একটা বাজেট সংশোধন হবে। সেটার মাধ্যম হলেও বোঝা যাবে যে কবে থেকে আসলে নবম পে স্কেল ঘোষণা হচ্ছে।